জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। দর্শক, এখানে দেখতে পাচ্ছি সালমান শাহ যেদিন ঘটনা ঘটেছিল সেই দিনের সিসিটিভি ফুটেজ ডন সামিরাকে স্পষ্ট দেখা যাচ্ছিল এবং জুমার পর কিন্তু এই ঘটনাগুলো ভাইরাল হয়েছে। সেদিন তার অবস্থান সম্পর্কে জানান ঘটনার সপ্তাহখানেক আগে ডন এবং সালমান একই সাথে ছিলেন। 30 আগস্ট ডনকে চট্টগ্রাম থেকে ঢাকার গাড়িতে উঠিয়ে দিয়েছিলেন সালমান শাহ। এরপর 1 থেকে 7 তারিখ তিনি বগুড়াতেই ছিলেন। জায়গা কেউ দখল করতে পারে না, কেউর জায়গা কেউ অপূর্ণ থাকে না ভাই। সালমান শাহ যেটা টোকায় রাস্তার থেকে পড়ছে সেটাই কিন্তু দর্শক কিনছে। আমি খুনের সাথে আপনি জড়িত, কোশ্চেন এখানে থাকতেই পারে। আমি 1 তারিখে সালমানের বাড়ি চিটং থেকে ঢাকায় ব্যাক। সেই দিন আসলে কি ঘটেছিল তা জেনে নিব ওনার স্বামীর কাছ থেকে। ওনার স্বামী আমাদের সাথে যোগ দিচ্ছেন। সামিরার জন্য এটা একটা অত্যন্ত সেন্সিটিভ ব্যাপার, কারণ সে 21 বছর বয়সে সে যখন বিধবা হয় তখন সবাই খালি তাকে দোষারোপী করেছে। পিবিআই আসার পরে 2016 সাল থেকে এই ব্যাপারটা তারা দেখছে এবং আমাদের সবাইকে জবানবন্দি নিয়েছেন। আমার সামিরাকেও, আমার ওয়াইফ, তাকেও এখানে আদালতে গিয়ে জবানবন্দি দিতে হয়েছে। বহুবার তারা কোয়েশ্চেন করেছেন, তারা পুঙ্খানুপুঙ্খভাবে এটা তাদের জুরিসডিকশনের ব্যাপার, এটা আমার দেখার বিষয়। নির্দিষ্ট কোনো জায়গায় তাদের ধরা যাচ্ছে না। এক কথায় চোর পুলিশ খেলছেন সালমান তার এই দুই প্রধান আসামি। তিতা মেয়েটা বোঝে না, পাগলারে জিলাপি দিও না, মানে একদম রাস্তায় বসায় দিচ্ছে। এনসিপির এই সিদ্ধান্তে জামাত ইসলাম সহ 8টি ইসলামিক রাজনৈতিক দল আগামী 16 তারিখ থেকে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যবেক্ষক পরিস্থিতি চলছে তাই নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবগত বাধ্য হয়ে যাবেন। দর্শক শ্রোতা, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে যাবেন, তাহলেই কিন্তু মূলত ভিডিওটা সকল বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। কারণগুলোর বাইরেও তো কিছু বেশ শক্তিশালী কারণ বা দ্বন্দ্বের কথা শোনা যায়, যেগুলো হত্যাকাণ্ডের সম্ভাব্য মোটিভ হিসেবে উঠে আসতে পারে। সেগুলোকে কি তদন্তে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছিল? পিবিআই রিপোর্টে হয়তো সেগুলোর উল্লেখ আছে, কিন্তু কতটা গভীরে গিয়ে সেগুলোর প্রভাব খতিয়ে দেখা হয়েছে তা নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। যেমন ধরুন, আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সালমান শাহের সরাসরি সংঘাতের কথাটা খুব আলোচিত হয়। হ্যাঁ, ওই যে থাপ্পড় মারার ঘটনাটা কথিত আছে একটা পার্টিতে সামিরার সাথে হয়তো অশোভন আচরণ বা বেশি ঘনিষ্ঠ হতে চাওয়ায় সালমান শাহ সবার সামনেই আজিজ মোহাম্মদ ভাইকে চড় মেরেছিলেন। এরপর আজিজ মোহাম্মদ ভাই নাকি সালমানকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন। এটা তো মারাত্মক ব্যাপার। আজিজ মোহাম্মদ ভাই তখন এবং এখনো যথেষ্ট প্রভাবশালী একজন মানুষ। অবশ্যই। আবার ধরুন, সালমানের বন্ধু এবং সহশিল্পী ডনের সাথে স্ত্রী সামিরার একটা সম্পর্ক ছিল বলেও বেশ জোরালো গুঞ্জন আছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক সেরকমই শোনা যায়। এমনকি এটাও শোনা যায় মৃত্যুর কিছুদিন আগে সালমান নাকি সামিরাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছিলেন। ও, তাহলে তো অনেকগুলো সম্ভাব্য মোটিভ চলে আসছে। মানে একজন প্রভাবশালী ব্যবসায়ীর সাথে সরাসরি সংঘাত এবং হুমকি, স্ত্রীর কথিত পরকীয়া, আসন্ন ডিভোর্স, এগুলো কি হত্যাকাণ্ডের মোটিভ হিসাবে যথেষ্ট শক্তিশালী নয়? মনে তো হয় যথেষ্ট শক্তিশালী। আমার প্রশ্ন হচ্ছে, তদন্তে কি কখনো এমন হয়েছে যে সালমানের মানসিক অবস্থা বা ব্যক্তিগত টানাপোড়েনকে সামনে এনে এই বাহ্যিক কারণগুলোকে কিছুটা আড়াল করার চেষ্টা করা হয়েছে? মানে অনেক সময় হয় না, যখন আত্মহত্যার একটা আপাত দৃষ্টিতে বিশ্বাসযোগ্য কারণ পাওয়া যায়, যেমন দাম্পত্য কলহ বা হতাশা, তখন তদন্তকারীরা হয়তো অন্য দিকগুলো, বিশেষ করে যেখানে কোনো প্রভাবশালী কেউ জড়িত থাকতে পারে, সেখানে আর বেশি ঘাটাতে চান না। এক ধরনের কনফার্মেশন বায়াস কাজ করে। সালমান শাহের ক্ষেত্রে কি তেমন কিছু ঘটেছিল? এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন আপনি। আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে ওই ঘটনা আর হুমকির ব্যাপারটা কি শুধুই গুজব, নাকি এর পেছনে সত্যি ভিত্তি ছিল? সামিরা আর ডনের কথিত সম্পর্কটা ঠিক কোন পর্যায়ে ছিল? শাবনূরের সাথে সালমানের সম্পর্কটা কি আসলেই এতটা গভীর ছিল যে তা সামিরার সাথে বড় দূরত্বের কারণ হবে? মৃত্যুর আগের দিনও নাকি এফডিসিতে শাবনূরের সাথে খুনসুটি নিয়ে সামিরার সাথে সালমানের কথা কাটাকাটি হয়েছিল। এই যে সম্পর্কের এত জটিল জাল, এখান থেকে তৈরি হওয়া ক্ষোভ, ঈর্ষা, স্বার্থের সংঘাত, এগুলো কি কাউকে চরম কোনো পদক্ষেপ দিতে প্ররোচিত করতে পারে না? পারে তো বটে। এই প্রশ্নগুলোর উত্তর যদি সঠিকভাবে না খোঁজা হয়, তাহলে তো রহস্যের জট খুলবে না। বছরের পর বছর ধরে যে তদন্তগুলো হয়েছে, সেগুলোতে যদি এই বাহ্যিক দ্বন্দ্ব আর সম্ভাব্য উদ্দেশ্যগুলো যথেষ্ট গুরুত্ব না পেয়ে থাকে, তাহলে তো সত্যটা অধরাই থেকে যাবে। পিবিআই রিপোর্ট যেখানে ব্যক্তিগত কারণকে মুখ্য করেছে, সেখানে এই অন্য মোটিভগুলো তদন্ত ঠিক কতখানি গভীরে গিয়েছিল সেটা জানাটা খুব জরুরি। সত্যিই তাই। 29টা বছর এত লম্বা সময় ধরে ঝুলে থাকা এই রহস্য এখন নতুন একটা বাঁকে এসে দাঁড়িয়েছে। একদিকে এতগুলো তদন্ত সংস্থার আত্মহত্যার সিদ্ধান্ত, অন্যদিকে সালমানের পরিবারের সে প্রথম দিন থেকে করা হত্যাকাণ্ডের জোরালো দাবি। সাথে আছে ঘটনার পারিপার্শ্বিক অসঙ্গতি, ফরেনসিক প্রমাণ নিয়ে এক বিতর্ক, নাটকীয় সব স্বীকারোক্তি আর সেগুলো প্রত্যাহার করে নেওয়া, আর বেশ কিছু শক্তিশালী সম্ভাব্য মোটিভ যা হয়তো যথেষ্ট গুরুত্ব পায়নি। সব মিলিয়ে মামলাটা আসলেই ভীষণ জটিল। যদি আমরা আবার একটু গুছিয়ে বলি, মূল পয়েন্টগুলো কি দাঁড়াচ্ছে? 1, ঘটনার দিনের প্রাথমিক পরিস্থিতি আর সেখানে উপস্থিতদের আচরণ, যা শুরু থেকেই সন্দেহ তৈরি করে। 2, ফরেনসিক প্রমাণ নিয়ে যে বিতর্ক আর অসঙ্গতি, যা আজও পরিষ্কার নয়। 3, রিজভি আর রুবির স্বীকারোক্তি এবং তাদের রহস্যজনক প্রত্যাহার, যার আইনি এবং বাস্তবিক তাৎপর্য নিয়ে বিরাট প্রশ্ন আছে। আর 4, সালমানের ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের পাশাপাশি আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সংঘাত বা ডিভোর্সের মতো শক্তিশালী বাহ্যিক মোটিভগুলো তদন্ত আসলে কতটা গভীরে হয়েছিল সেই সন্দেহটা। এই বিষয়গুলোই তো সালমান শাহের মৃত্যুকে ঘিরে থাকা রহস্যটাকে আজও এত জীবন্ত রেখেছে।
আদালতের নির্দেশে এখন যেহেতু এটা একটা পূর্ণাঙ্গ হত্যা মামলা হিসেবে আবার তদন্ত হচ্ছে, আমরা আশা করতে পারি এবার হয়তো তদন্তকারী সংস্থা এই অমীমাংসিত প্রশ্নগুলোর গভীরে যাবে, সব দিক খতিয়ে দেখবে। একটা জাতির সবচেয়ে জনপ্রিয় নায়কের এমন রহস্যজনক মৃত্যুর কিনারা হওয়াটা তো সত্যি খুব জরুরি। কেউর জায়গা কেউ দখল করতে পারে না, কেউর জায়গা কেউ অপূর্ণ থাকে না ভাই। সালমান শাহ যেটা টোকায় রাস্তার থেকে পড়ছে সেটাই কিন্তু দর্শক পিনছে, আমি দেখছি। সাকিব ভাই আর সালমান ভাই দুইজনের ভিতরে দুইটা ক্যাটাগরি, দুইটা পার্থক্য। আমি নিজের চোখে দেখেছি, তখন আমি সিনেমায় আসি নাই, আমি অভিনয় সিনেমা হলে সিনেমা দেখি। কিন্তু সালমান শাহ অনেক কিছু স্টাইল মেনটেন করতো, হিরো ইয়ারা ছেলেরা মেনটেন করতো, আমার তো খুব ভালো লাগতো। তো আমার কোনটা কি, কেউর জায়গা কেউ দখল করতে পারে না, কেউর জায়গা কেউ অপূর্ণ থাকে না ভাই। মনে করেন বললাম না, ছোট থেকে যেভাবে শিল্পী গিলে আইছে, আমরা ছোটকালেতে জাগো দেখাইছি। এই রাজ্জাক সাহেবের থেকে দইরা, ওয়াসিম সাহেব, জাভেদ ভাই সবাই, এই যে মনে করেন আলমগীর সাহেব, তারপরে এই যে আমাদের এই যে কাঞ্চন ভাই, সুহেল রানা ভাই, তারপরে আরো মনে করেন জসিম ভাই, সব আর্টিস্ট, মান্না ভাই, রুবেল ভাই, টুবেল ভাই, সবাই কিন্তু দেখাইছি। কেউর অপূর্ণতা কেউ রাখে না। এখন মনে করেন এই প্রজন্ম, এখন বলেন এই প্রজন্মে যারা মনে করেন এই যে সিনেমার অবস্থা আপনারা নিজেরাই জানেন কি অবস্থায় আছে। তো ওই টাইমে যখন এরকম থাকতো তখন সালমান শাহ 1 নাম্বার হিরো ছিল। ওই টাইমে আমি শুনছি সে মনে হয় কত টাকা নিছে, 8 লাখ না 9 লাখ টাকা নিচ্ছে। ওই টাইমে যে কটা ছবি তার রিলিজ হয়েছে, প্রত্যেকটা ছবি মনে করেন মানুষের মনে ডাক্তার। আর ওই টাইমে কিন্তু আপনার সিনেমা হলে ছিল ভাই, টেলিভিশন কিন্তু কম ছিল, আপনারা এটা হিসাব করবেন। কিন্তু মোবাইল কিন্তু ছিল না ভাই, এখন মোবাইলের যুগ নাকি, হাতে ধরাই দিছে আপনি একটা হাইকেন মোবাইল, যে কোনো জিনিস আপনি ফাটা করে দেখতে পারেন, একটা জিনিস সার্চ করলে পেয়ে যান যে আপনি। ওই টাইমে কিন্তু এটা ছিল না। যাই হোক, ওই টাইমের যোগ গেছে আলাদা, এই টাইমের যোগ হইল নতুন। আসলে একটা বিষয় হচ্ছে, এই যে সালমান শাহ যখন তার মৃত্যু হলো, মৃত্যুর পরই আসলে এরপর থেকেই একটা গুজব তারা ছড়াচ্ছে যে শাবনূরের সাথে প্রেম ছিল সালমান শাহ। এই বিষয়টাকে ঘিরে তার ওয়াইফ যিনি, সেও বিভিন্ন কথা বলছে, এবং আরো অনেকেই দেখলাম আমরা কথা বলছে। মামলার মুখটা এখন নতুন করে দিচ্ছে। ফেসবুকে আমি দেখছি যে অনেক মানুষ অনেকভাবে কথা বলছে। আমি একটা কথা বললাম, সে মারা যাওয়ার পরে কিন্তু আমি ফিল্ম আইছি ভাই, কিন্তু তার নিয়ে আমি যে সমালোচনা কথা, সেইটি আমার অপরাধ আমার মনে হয়। আমি কিন্তু তারা দেখিও নাই, সামনের থেকে দেখিও নাই। কিন্তু আপনি বলতেছেন এজ এ শিল্পী হিসাবে, তার জুনিয়র হিসাবে, তার হিসাবে আমি একটু কথা বলতেছি। দেখেন, মানুষ তো মনে করেন অনেক কিছুই কয়। আপনি মনে করেন চিলে কান হয়ে গেছে, কানের পিছনে দৌড়াইতেছে, চিলের পিছনে কাম হয়েছে ভাই। অনেক মানুষের অনেক কিছু থাকে, এটা তার পার্সোনাল ব্যাপার ভাই, এটা তো আমি বলতে পারবো না। এটা শাবনূর আপা বলতে পারবো, আর সালমান শাহ বলতে পারবো, এই দুইজনই, তার সালমান ভাই বলতে পারবো, এই দুইজন বলতে পারবো। এই ব্যাপারটা আমি বলতে পারবো না। আসলে ভাই আরেকটা বিষয় হচ্ছে, এই যে আপনি কয়েকটা সিনেমা করেছেন, সেই ক্ষেত্রে একটু বলতে চাই যে আসলে এই যে কয়েকটা সিনেমা না, 100-র উপরে সিনেমা গেছে। থার্টি ব্যাপার আমার তো 50-50টা ছবি তো। এই যে আপনি শাকিব খানের সাথে অভিনয় করেছেন, শাকিব খান এবং সালমান শাহকে একসাথে মিলিয়ে ফেলে যারা আছে, বিভিন্ন দর্শক আছে, আসলে কি দুজন কি এক ক্যাটাগরি না? সাকিব ভাই আর সালমান ভাই দুইজনের ভিতরে দুইটা ক্যাটাগরি, দুইটা পার্থক্য। দেখেন, যেই টাইমে হইলো গিয়া সালমান শাহ ছিল, ওই টাইমে একটা দর্শক ছিল, আর এই টাইমে মনে করেন সাকিব ভাই আছে, সাকিব ভাইয়ের একটা দর্শক আছে, আলাদা ট্রাক। কিন্তু দুইটা কিন্তু ভাগ হয়ে গেছে। আপনি একটা জিনিস হিসাব করবেন, আগে যখন চুল কাটাতে যেতেন, চুলটা কি ওরকম করে কাটতেন? চুল বড় বড় ছিল, একটু ঝুলাই না ছিল। এখনকার চুল কাটার স্টাইলই আলাদা। এই দেখেন, একজনের বাডি কাটিং কাটছে, একজনের রাহুল কাটিং কাটছে, একজন মুচ্চা কাটিং কাটছে, আমি দেন একটা সাধারণ কাটিং কাটছি। এরকম যুগ যুগ ধরে কিন্তু এক একটা জিনিস আছে। গরুর মাংসটা ভাত খাচ্ছি, যেমন বলে যে এই শুটিং প্যাক আপ, ইমন নাই, ভাতের থাল যে খেয়ে আমরা উঠে গেলাম। জুতায় বেশি গেট, মানুষ রিয়াকশন ছিল সালমান ভাই কি কেম আছে তাদেরকে শেষ করে ফেলাম না। কেন মারা গেল তাকে বেরিয়ে ফেলবো। সালমান ভাইয়ের যে মারা গেছে, কত নায়ক যে সালমান শাহ সাহেব এফডিসিতে আসছে। আমরা আগের দিন রাত্রেই তো 2 দিন আগে রাত্রে শুটিং করলাম, আমরা স্বপ্নের নায়ক সারা রাত্রে গান শেষ করলাম 2 নম্বর ফ্লোরে। 2 দিন পরে আমরা শুটিং করতেছি দ্বিতীয় আবার সাথে, আর আমাদের ড্যানি ভাই, আমাদের অত্যন্ত ভালো একটা মানুষ ড্যানি ভাই, আমাদের ড্যানি ভাইয়ের সাথে শুটিং করতেছি। পরিচালক আলমগীর কুমকুম সাহেব, 6 নম্বর মেকআপ রুম, তন্ময় কথাচিত্রের প্রোডাকশন। 6 নম্বর আমাদের দুপুরে লাঞ্চ ব্রেক দিচ্ছে, ভাত খাচ্ছি আমরা শুক্রবার দিন 1টার দিকে ভাত খাচ্ছি। আমরা যেটা শুনছি আর কি জানি, শিল্পী সমিতি ফোন আসলে তো সার্কুলেশন তাড়াতাড়ি হয় না, তো বুঝে শুনে সবাই দিকে সিং করে আসলে ঠিক কিনা এটা। তখন ভাত খাচ্ছি, গরুর মাংসতে ভাত খাচ্ছি, যেমন বলে যে এই শুটিং প্যাক আপ, ইমন নাই, ভাতের থাল যে খেয়ে আমরা উঠে গেলাম। ওইটাই আমরা কী করলাম জানেন, আমরা মেকআপের আর্টিস্ট ছেলেপেলেগুলা, ড্রেসের ছেলেগুলো, প্রোডাকশন ছেলেগুলো, লাইটের কিছু ভাই বেরাদরা মিললে আমরা সাংবাদিকদের পিটানো আরম্ভ করলাম। কেন পিটানো আরম্ভ করলাম? যে ওনাদের কারণে আজকে যে কোনো ভুলবশতির কারণে আজকে ইমন ভাই একটা ফিল্মের ইন্ডাস্ট্রির একটা মানে ভালো একটা মানুষ, ভালো মনের নায়ক, হ্যাঁ, এত দর্শক জনপ্রিয়তা, যে সে নাই। আমরা হাতটাতে বাসায় চলে গেলাম। বাসায় যাইতে ওই সময় লাশ নামে নিয়ে গেলাম।
মাস্টার নিয়ে গেলো, হ্যাঁ লাস্ট কই তোমার এফডিসির কাছে আসতেছে, আবার আমরা দূরে তার এফডিসিতে আসলাম, না লাস্ট টাইমে লয়ে গেলো এফডিসিতে আসলাম, এফডিসি এসে দেখলাম যে আমরা নিজেরা এফডিসিতে বেরোতে পারতেছি না। তখন এত মানুষ টাক টুক ফালাইয়া স্থান থেকে আইনা সব কিছু মানুষ ইয়ে করে ফেললেন আর কি, বলক করে ফেলাইলেন। ওই সময় কিন্তু সালমান ভাইরা যে মোবাইল ইউজ করতো, রাজীব ভাই এরা যারা পয়সা আলো ইউজ করতো, এক একটা মোবাইলের সিট ছিল, একটা মোবাইলের দাম ছিল 2.5 লক্ষ টাকা, এত লম্বা। সবার কিন্তু তখন মোবাইল ছিল না, TNT লাইন ছাড়া। এত মানুষ কোথা থেকে আসলো, কোনো ডিজিটাল ফরম্যাট ছিল না, মানে পুরা ঢাকা শহর তখন বলক হয়ে গেল। জুতায় বিসিগেট, মানুষ। আমরা নামছি কোনো দিকে জানেন, আমরা নিজেরা নামছি আর কি। ওই যে মাছ বাজারের এদিক দিয়ে একটা বিসির একটা ইয়ে আছে, ওই যে সিঁড়ি আছে, এদিকে লাভ দিয়ে আমরা নিজেরা নামছি, কারণ আমরা মেন গেটে বাড়িতে পারি না, তো মানুষের কারণে বাড়িতে পারি না, এত মানুষ, পাবলিক মানুষ, নায়ক সবাই এক হয়েছে। বরং আমরাও একটা সময় কি হচ্ছে, কিছু নায়ক নায়িকা যারা মেয়ে মানুষ, আমরা তারা শিল্পী আমরা লক্ষ্য রেখেছি, কারণ বাইরের পাবলিক ঢুকে গেছে তো এখানে। আর যারা আসতে চাইছে তাদেরকে আমরা মানা করে শিল্পী মানা করে এসেছে, যে যারা পরিচালক শিল্পী তারা মানা করছে যে বিসিতে এই মুহূর্তে কেউ না আসে, কারণ আমজো মতো ঢুকে গেছে। এখন মানুষের রিয়াকশন ছিল সালমান ভাই কি কেম আছে তাদেরকে শেষ করে ফেলাম না, কেন মারা গেল, তাকে বেরিয়ে ফেলবো, এই করবো হয়তো বা যার কারণে তাকে বেরিয়ে ফেলবো, যে সাব্যস্ত তাকে বেরিয়ে ফেলবো, এইরকম মানুষের মাথা সারা টেন্ডেন্সি ছিল। এবং ক্ষোভটা কি জানেন, নিঃস্বার্থে ক্ষোভ, কোনো অস্ত্র নাই, যে মানে মারামারি মানে এখানে পিস্তল, শটগান, চাকু এরকম না, হাত দিয়ে মানে নিজে। আমি অনেক দিন পরে মৌসুমী আপাকে নিয়ে শুটিংয়ে গেছি, মাসুম বলবে ডাইরেক্টর, NTV ফালু সাহেবের ছবি, ওর সম্পূর্ণওয়ালা। আমার ওস্তাদ আমাকে ছবিটা দিয়ে দিয়েছিল, তো তুমি শেষ কর। তো মৌসুমী আপাকে আমাদেরকে দেখাইলো যে এই গাছ, আম গাছটা কাপ্তা একটা লেকের একটা কয়েকটা বাড়ির পাশে একটা আম গাছ আছে, এখান থেকে একটা মেয়ে মানে তখন মানে বিয়ে হয় না, আপনি তখন আবিয়ে তো বলে এটা কি, এই মেয়েটা এখান থেকে পাশি দিয়ে মারা গেছে, সালমান ভাই মারা গেছে, সালমান ভাই দুঃখী, অনেক মেয়ে মারা গেছে। আপনি বিশ্বাস করেন সালমান ভাইয়ের যে মারা গেছে, কত নায়ক যে সালমান শাহ সাহেব এফডিসিতে আসছে, যার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছিল চলচ্চিত্র শিল্প। গোটা দেশের সিনেমা প্রেমীরা প্রায় 3 দশক পরও আজও তার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারেনি। প্রিয় তারকার মৃত্যুতে পাগল ভক্তদের আত্মহত্যার ঘটনা আজও গায়ে কাটা দেয়। সালমানের অবিস্মরণীয় জনপ্রিয়তার কথা আসলে কারো অজানা নেই। আজ সেই জানা বিষয়কে নিয়ে নতুন করে কিছু বলবো না, বরং জানার চেষ্টা করব 25-26 বছরের এক যুবকের এই বিস্ময়কর জনপ্রিয়তা অর্জনে তার কোন গুণগুলো নিয়ামক হিসেবে কাজ করেছে। গুণ নাম্বার 1, সুপুরুষ ব্যক্তিত্ব। সালমানকে দেখলে যে কেউ বলবে তার ব্যক্তিত্বে এমন কিছু আছে যা মুহূর্তে আকর্ষণ করে। সুপুরুষ ব্যক্তিত্ব সালমানকে অন্য সবার থেকে আলাদা করে। তার চাহনি, বডি ল্যাঙ্গুয়েজ, সুন্দর মুখশ্রী যেমন তাকে দারুণ সুপুরুষ করে, তেমনি তার কণ্ঠস্বর ও কথা বলার স্টাইলও মুগ্ধ না করে পারে না। বিশেষ করে সুজন সখী ও বিচার হবে ছবিতে গ্রাম্য যুবকের চরিত্রে সালমানকে দারুণ ন্যাচারাল লাগে। এছাড়া এই ঘরে এই সংসার, কন্যাদান, আশা ভালোবাসা ইত্যাদি ছবিতে ম্যাচিউর যুবকের চরিত্রে সালমান অদ্ভুত রকম সুপুরুষ। মেয়ে ভক্তরা সালমান বলতে অজ্ঞান তার এই অতি আকর্ষণীয় ব্যক্তিত্বের কারণেই। গুণ নাম্বার 2, মায়াবী চেহারা। সালমান অত্যন্ত সুন্দর মায়াবী চেহারা ছিলেন। প্রথম ছবি কিয়ামত থেকে কিয়ামতি তার সরল চোখের চাহনি এবং মায়াবী মুখশ্রী গোটা বাংলাদেশের সিনেমা প্রেমীদের হৃদয়ে ঝড় তুলেছিল। এরপর তুমি আমার, সুজন সখী থেকে শুরু করে সর্বশেষ স্বপ্নের নায়ক কিংবা বুকের ভিতর আগুন, প্রত্যেকটা ছবিতে সালমানকে অসম্ভব সুদর্শন লেগেছে। বাংলা চলচ্চিত্রে সুদর্শন নায়কের লিস্ট করলে তার নাম প্রথম সারিতেই থাকবে। গুণ নাম্বার 3, ন্যাচারাল অভিনয়। তোমার বিয়ে ঠিক হয়েছে কথাটা আগে জানালে তোমার কোনো ক্ষতি হতো না, বরং আমার পক্ষে সেটা মেনে নেওয়া সহজ হতো। সালমানের অভিনয় ছিল খুবই ন্যাচারাল। একেবারে প্রথম ছবি থেকে সে ন্যাচারাল অভিনয় করে গেছে। বিশেষ করে সুজন সখী এবং বিচার হবে গ্রাম্য যুবক কিংবা আনন্দশ্রীর মানসিক ভারসাম্যহীন খসরু, বিক্ষোভ, মায়ের অধিকার, এই ঘরে এই সংসারের প্রতিবাদী যুবক কিংবা স্বপ্নের পৃথিবীর জমিদার পুত্র, প্রত্যেকটি ছবিতে সালমান অদ্ভুত রকম ন্যাচারাল। গুণ নাম্বার 4, স্বতন্ত্র স্টাইল। সালমানের স্টাইলের প্রশংসা তো এখনো সবাই করে। মাথায় আধুনিক তিতা মেয়েটা বোঝে না, পাগলারি জিলাপি দিও না, মানে একদম রাস্তায় বসায় দিচ্ছে। এনসিপির এই সিদ্ধান্তে জামাত ইসলাম সহ 8টি ইসলামিক রাজনৈতিক দল আগামী 16 তারিখ থেকে রাস্তায় বসে পড়বে। কারণ জামাতও ঘোষণা দিচ্ছে আমরা রাস্তায় বসবো, তাও কার বাড়ির রাস্তায়? ডক্টর ইউনূসের যমুনার বাসভবনের সামনে আসতে যাচ্ছে। এতদিন যাবৎ জামাত এবং এনসিপি, জামাতের কি বলা হয় যে ছেলে হচ্ছে এনসিপি নাকি এরকম তো বলছিল, কে জানি, যে জন্ম হইয়াই বাপের সাথে পাঙ্গা নিও না। তো যেটা মনে করলেন একটু ইয়া থাকে না যে স্ট্রিটে কি মানে শব্দটা কি বলা উচিত, আপনার কুমিল্লার ভাষায় বলে ফোংডা, তারপর হচ্ছে চ্যাংডা, এটি ছোটবেলাতে ডাক পড়ায় বাপ মার ঘরে হওয়ার পরে আর কি, ধরেন অ্যাক্টিভিটিসটা এরকমই আছে।
যেই গণভোট নিয়ে একটা পার্টিজান আমরা দেখতে পাচ্ছি সরকার, জামাত ইসলাম, বিএনপি। গতকালকে ডক্টর ইউনূস তিনি যখন দিলেন যে না গণভোট নির্বাচনের দিনই হবে, জামাত বলতেছে না ভাই মানতাম না, 16 তারিখ থেকে অনশন চলবে। এর মাঝখানে এতদিন যাবৎ এনসিপির একটা অবস্থান ছিল গণভোট নির্বাচনের আগে হইতে হবে, কিন্তু হঠাৎ করে বিএনপির সবচেয়ে বড় সমালোচক বা অল্প বয়সে বেশি পাইকা গেছে এনসিপির যে নেতাটা আছে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে এক বক্তব্য দিয়া বিএনপি নেতাদের সম্ভবত কলিজরতে একটা জিতা গেছে। এই জন্য বলা, আমরা কালকে দেখছি বিএনপি বলছে এনসিপি আসলে 40টা খালি রাখা হবে না 23টা খালি রাখা হবে, এনসিপির অনেকগুলো সিট দিতে পারে বিএনপি। এখন কেন আমরা এই কথা বলছি? জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। এখন এখানে তো জামাত একটা বড় জিনিস, যেটা 24-এর পরে এনসিপি একটা ফ্যাক্ট, তাদের মতামত একটা ফ্যাক্ট। তো সেই ফ্যাক্টটা এতদিন তারা এনজয় করছে, তাদের অনেক কথা এনসিপির মুখ দিয়ে বের হয়েছে। এখন আবার দিন শেষে হঠাৎ করে এনসিপি জামাতের মধ্যে যে দূরত্ব হয়েছে, সেখানে এই ইস্যুতে অন্তত অবস্থান নেওয়াটা এটা একটা বড় বার্তা দিচ্ছে। তার বক্তব্য যে নির্বাচন কমিশনকে শক্তিশালী না করে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে দিলে এটি হুমকির মুখে পড়বে। সুতরাং সরকারের কাছে আহ্বান জানাবো, বিভিন্ন রাজনৈতিক দলের কাছে আহ্বান জানাবো, নির্বাচন কমিশনকে শক্তিশালী করুন। গতকালকে রাজধানীর বাংলা মোটরে এনসিপির যে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় আছে, সেখানে কৃষক উইং এর একটা অনুষ্ঠানে তিনি বলছিলেন যে এই দুই দল নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টির কারণে আওয়ামী লীগ ফেরার সুযোগ পাচ্ছে। একদিকে জামাতের ভাইয়েরা, অন্যদিকে বিএনপির ভাইয়েরা, একজন আজকে কর্মসূচি দেয়, আরেকজন কালকে কর্মসূচি দেয়। আমরা সংস্কার করতে না পারলে শেখ হাসিনার শাসনতান্ত্রিক কাঠামো বারবার ফিরে আসবে। তো তারপরে সেখানে গণভোটের বিষয় ছিল। তো তার বক্তব্য যে তাদের কোনো সমস্যা নাই নির্বাচনের দিনে যদি গণভোট হয়। এখন এই কথাটার হালকা ইস্যু মনে হচ্ছে শুনতে, কিন্তু ভারিত্বটা হচ্ছে বিএনপির যেই মানে পাল্লাটা হালকা দোলাদুল্লে ছিল, সেখানে এনসিপির প্যারেকটা, এটা কিন্তু পাল্লাটা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।